নীলা, আজকে রাতে নতুন এক কাস্টমার আসবে, রেডি থাকিস। একদম খুশি করে দিবি আজ। লাস্ট কয়েকটা কাস্টমারকে খুশি করতে পারস নাই, অভিযোগ করছে। জি আপা, চেষ্টা করবো। আসলে আগের কয়েকটা দিন শরীর ভালো ছিল না আপা, আজকে একটু ভালো লাগছে। একদম খুশি করে দেব। আচ্ছা এখন যা, কিছুক্ষণ পরে কাস্টমার আসবে, রেডি হয়ে বসে থাক। খুব পয়সাওয়ালা মাল শুনছি, তুই আজকে খুশি করে দিলে রেগুলার আসবে তোর কাছে। জি আপা। এই বলে আমি রেডি হতে চলে গেলাম। কিছুক্ষণ পরে কাস্টমার আসবে। আমি আজকে নতুন এক পুরুষকে আমার শরীর বিলিয়ে দিব। এর আগেও অনেকজনের সাথে আমি বিছানায় শুয়েছি, কাস্টমার আসছে। মর্জিনা আপা কাস্টমারকে আমার রুমে এনে দিয়ে গেল। আসেন, শুরু করেন, কাপড় খুলবো। দাঁড়া, আগে তোর সাথে পরিচয় হয়নি। পরিচয় হওয়ার দরকার কি? আমার লাগে শুইতে আইসেন, শুইয়া যান। আসেন, শুরু করেন। একদম খুশি করে দিব আপনারে। আচ্ছা আয়। আমি নিজের শরীর লোকটাকে বিলিয়ে দিলাম। প্রতি রাতে কারো না কারোর সাথে রাত কাটাতে হয় আমার। প্রতি রাতে লোকেরা আমাকে নিজেদের খাদ্য হিসেবে ছিঁড়ে ছিঁড়ে খায়। কি আর করব, এই তো আমার কাজ। এই কাজ না করলে তো ওরা আমাকে মেরে ফেলবে। এর আগেও অনেক চেষ্টা করেছি পালাবার জন্য, কিন্তু প্রতিবারে ধরা পড়েছি। এই জন্য ভাগ্যের দোষ দিয়ে 2 বছর ধরে রয়ে গেলাম এই পতিতালয়ে। গ্রামের মেয়ে আমি, বাবা মার আদরের মেয়ে ছিলাম। খুব বাবার খুব ইচ্ছে ছিল আমাকে অনেক লেখাপড়া করাবে, কিন্তু বাবার ইচ্ছেটা হয়তো ইচ্ছেই রয়ে গেল। জানি না বাবা মা আমাকে মনে আছে নাকি ভুলে গেছে। শহরে এসেছি প্রায় 2 বছর, এই 2 বছরে তাদের কোনো খবর পাইনি। আমার বাবা গ্রামের ছোটোখাটো একটা ব্যবসা করতো। বাবা মা আর ছোট্ট একটা সংসার ভালোই যাচ্ছিল আমাদের। বাবা মার চোখের মনি ছিলাম আমি, পড়ালেখায় ভালো ছিলাম খুব। বাবার শখ ছিল আমাকে পড়ালেখা করিয়ে শহরে বড় ঘরে বিয়ে দিবে। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন রুবায়েতের সাথে আমার পরিচয়। রুবায়েত আমাদের স্কুলে নতুন এসেছে, আমার ক্লাসে এসে ভর্তি হয়। শুনেছি রুবায়েত শহর থেকে এসেছে। রুবায়েতের বাবা আর আমার বাবা আগের থেকে পরিচিত ছিল। রুবায়েতের সাথে আমার ভালোই বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছিল। আমি প্রায় রুবায়েতের বাসায় যেতাম, রুবায়েতও আমাদের বাসায় আসতো। কিন্তু রুবায়েতের বাবা আমার দিকে যেন কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকতো। তবে আমার মনে খারাপ কোনো কিছুই ছিল না। আর তখন বয়সও কম ছিল, তাই পড়ালেখা আর খেলাধুলার দিকে ঝোঁকটা বেশি ছিল। আজ রুবায়েত স্কুলে আসে নেই, তাই আমি রুবায়েতের বাসায় গেলাম। আমি তাদের বাসায় গিয়ে দেখি রুবায়েত বাসায় নেই, কিন্তু তাদের বাসায় চাচা ছিল। রুবায়েতের বাবাকে চাচা ডাকে। আসসালামু আলাইকুম চাচা, রুবায়েত কই? ওরা তো শহরে গেছে কাল রাতে। আমাদের এক আত্মীয় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, ওইখানে গেছে। আয় তুই বস। না চাচা, রুবায়েত যখন নেই তখন আমি আর বসবো না। আমি বাসা থেকে বের হতে যাব, ওই সময় চাচা আমার হাত ধরে চেয়ারে বসিয়ে দিল আর গিয়ে দরজাটা বন্ধ করে লাগিয়ে দিল। এ কি চাচা, কি করছেন? দরজা বন্ধ করছেন কেন চাচা? চুপ করে বসে থাকো, অনেকদিন অপেক্ষায় ছিলাম এই দিনের। কোন দিনের জন্য চাচা? কি বলছেন এসব? তুই একদম চুপ করে থাকবি, আমি যা করব মুখ বুঝে সহ্য করবি। এইবারে চাচা আমার বিছানায় শুয়ে আমার কাপড় খুলতে শুরু করে। চাচা, আমার কাপড় খুলছেন কেন? ছাড়ুন আমাকে। একদম চুপ থাক। আমি চিৎকার করতে যাব, এই সময় চাচা আমার মুখ চেপে ধরে, আমার মুখ কাপড় দিয়ে বেঁধে দেয় যেন আমি চিৎকার করতে না পারি। আমার খুব যন্ত্রণা হচ্ছিল, চাচা আমাকে ছিঁড়ে ছিঁড়ে কাটছিল। আমি আগে শুনেছি মানুষের নাকি ধর্ষণ হয়, কিন্তু ধর্ষণ জিনিসটা কি জানতাম না। আজ আমি সেই ধর্ষণের শিকার হলাম। আগে শুনেছি ধর্ষণের পর নাকি মেরে ফেলে, তাহলে আমাকে কি মেরে ফেলবে? তারপর চাচা আমাকে ভোগ করার পর আমার মুখ খুলে দিল। চাচা, এ কি করলেন আপনি? নিজের মেয়ের মতো মেয়ের সাথে এসব করতে পারলেন? দূর রাখতো তোর মেয়ে। তুই একটা খুব ভালো মাল, তোকে শহরে বিক্রি করতে পারলে অনেক টাকা ইনকাম হবে। তখন আমি কান্না করতে লাগলাম, আর চাচা আমাকে 2টা থাপ্পড় দিয়ে বলল, এই মেয়ে একদম চুপ থাক, বাসায় কাউকে কিছু বলবি না। যদি বলিস তোর মা বাবাকে মেরে ফেলবো আমি। না চাচা, আপনি এটা করবেন না, আপনার দোহাই লাগে, আমি কাউকে বলবো না। যদি বলিস তাহলে দেখে নিস আমি কি করি। যা এখন বাসায় যা। তারপর আমি খোঁড়াতে খোঁড়াতে বাসায় গেলাম। আমার খুব যন্ত্রণা হচ্ছিল, কিন্তু আমি তো বাসার কাউরে কিছু বলতে পারবো না, বললেই তো চাচা বাবা মারে মেরে ফেলবে। তারপর অনেক কষ্ট করে বাসায় আসলাম, এসে মায়ের সামনে পড়লাম। কিরে নীলা, তুই খোঁড়াচ্ছিস কেন? মা, না মা, তেমন কিছু না, খেলতে গিয়ে পড়ে গেছি। আমি মাকে কিছু বলতে পারলাম না, আমার খুব যন্ত্রণা হচ্ছিল। আমি বাসায় বলে দিলে তো চাচা আব্বু আম্মুকে মেরে ফেলবে। না থাক, কথাটা আমার মধ্যে রাখি। আচ্ছা যা, গোসল করে নে, গোসল করে খেতে আয়। মা, বাবা কখন আসবে মা?
তোর বাবা আজ বাইরে খাবে, তোর রহিম চাচারা আর তোর বাবারা সবাই মিলে আজকে এক অনুষ্ঠানে যাবে। রহিম চাচা রুবাইতের বাবা। হঠাৎ ওনার নাম শুনে মনে ভয়টা জেগে উঠলো। কিছুক্ষণ আগে আমার সাথে একই হলো। ভয়ে কাউকে বলতেও পারছি না, শরীরটা খুব যন্ত্রণা করছে, কিন্তু মাকে বলা যাবে না শরীরের যন্ত্রণার কথা। মা যদি বুঝে যায় তখন বিপদে পড়ে যাব। আর কিছুই বললাম না, কাউকে কিছু না বলে মনের দুঃখ মনেই পুষে রাখলাম। তারপর রাতে আমি পড়তে বসলাম, কিন্তু আমার মন কিছুতেই পড়াই ছিল না। আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। ভাবতে থাকি কি হয়ে গেল আজ আমার সাথে। আমি আজ ধর্ষণের শিকার হলাম। শুনেছি ধর্ষিতাদের নাকি সবাই অনেক অবহেলা করে, কিন্তু আমি না, আমি কাউকে কিছু বলবো না। আমাকে যে চাচা আজ ধর্ষণ করেছে, ছি। এখন শুধু একটা কথা ভাবতে লাগলাম, জানি না আমার ভাগ্যে কি আছে। নীলা, ও নীলা, হঠাৎ বাবা ডাক দিল। তারপর আমার কোনো উত্তর নেই, কেমন যেন ঘোরের মধ্যে হয়ে গেলাম। তারপর বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি রে মা, এত কি ভাবছিস? হঠাৎ আমি বাবার কথায় চমকে উঠলাম। বাবা, তুমি আসছো? সকাল থেকে তোমারে দেখলাম না, কই ছিলে সারাদিন? আমি ছিলাম তোর রহিম চাচার সাথে। এখন বল, তুই কেমন আছিস? আমি সাথে সাথে বাবাকে জড়িয়ে ধরলাম আর বাবাকে বললাম, আলহামদুলিল্লাহ বাবা, আমি অনেক ভালো আছি, অনেক অনেক ভালো আছি। তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা। কি হয়েছে রে মা তোর? হঠাৎ বাপের জন্য এত ভালোবাসা কই থেকে এলো? না বাবা, কিছু না, তুমি হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও। তারপর বাবা চলে গেলে আমি আবার নিজের পড়ার দিকে মনোযোগ দিতে চাইলাম, কিন্তু পারলাম না। সকালের দৃশ্য যেন আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। কি হিংস্র মানুষটা নিজের মেয়ের মতো মেয়ের সাথে এমন করতে পারলো। এরপর দিন সকালে আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হলাম। হঠাৎ আমার মনে পড়লো রেজিস্ট্রেশনের জন্য যে আজকে টাকা নিয়ে যেতে হবে বলছে। বাবা, ও বাবা, বাবাকে ডাক দিলাম। তোর বাবা তো সকালে শহরে গেছে একটা কামে। সকাল সকাল বাবারে নিয়ে কি করবি মা? মা, আমার স্কুলে কিছু টাকা লাগবে। এক কাম কর, তুই স্কুলে যাওয়ার পথে রহিম চাচার কাছ থেকে টাকা লইয়া যাইস। কইবি তোর বাবা কইছে। আমাদের বাবার থেকে টাকা না থাকলে বাবা শহরে গেলে টাকার প্রয়োজন হলে রহিম চাচার কাছ থেকে টাকা নেই, কিন্তু কাল রহিম চাচা আমার সাথে যা করলো, এতে আমি ওনার সামনে যাবো কেমনে? উনি যদি আবার আমার সাথে কিছু করেন তখন? মা, তুমি যাইয়ে নিয়ে আসো, আমি পারবো না, আমি ঘরে মেলা কাজ আছে। তুই তো রহিম চাচার ঘরে গিয়ে রুবায়েতের লাগে একেবারে স্কুলে যাস। মা, রুবায়েত তো শহরে গেছে। কে বললো? আমি তো কাল রাতে রুবায়েতের মায়ের লগে কথা কইছি। আমার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। রুবায়েত তো শহরে গেছে। কাল রহিম চাচা বলছিল তারা কয়েকদিন শহরে যাবে, কিন্তু কাল রাতে মা রুবায়েতের মার সাথে কথা বলছে। আমি কিছুই বুঝলাম না, আমার মাথায় সব ঘুরছিল কালকের ব্যাপারটা। তারপর আমি স্কুলে যাওয়ার পথে রহিম চাচার ঘরে গেলাম ভয়ে ভয়ে। গিয়ে দেখি সবাই বাসাতে আছে। রুবায়েত তখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। রুবায়েত, চাচা কই রে? আমি, বাবা তো বাসায় আছে। কেন বাবারে? আচ্ছা, তোরা কালকে কই গেছিলি? কেন, আমরা তো বাসাতে ছিলাম। তাহলে স্কুলে যাস নাই কেন? আমার প্রশ্ন শুনে রুবায়েত ঘাবড়ে গেল। সে আমার কথা এড়িয়ে গিয়ে চাচারে ডাকতে লাগলো। বাবা, ও বাবা, নীলা আসছে তোমার কাছে। রুবায়েত চাচা ঘর থেকে বেরিয়ে এসে আমার দিকে খুবই খারাপভাবে তাকিয়েছিল। তারপর চাচা বলল, রুবায়েত, তুই একটু ওই দিকে যা। কিরে নীলা, কালকে আমারে এতই ভালো লাগছে যে তুই আজ সকালে আমার কাছে চলে আসলি। আজকেও খেলবি নাকি আমার সাথে? চাচা, দোহাই লাগে আপনার, এইসব কথা কইয়েন না। তো কি জন্য আইসস আমার কাছে ওইটা বল। আমার টাকা লাগবে 200। বাবা শহরে গেছে, মা বলছে আপনার কাছ থেকে নিয়ে যাইতে। তারপর চাচা ঘরে গিয়ে টাকা নিয়ে আসলো আর আমার হাতে টাকাটা দিল। দেখি 500 টাকার নোট দিল। ওটা চাচা ভাঙতে দিলে ভালো হতো। বাকি টাকা তুই রাইখে দিস, কালকে আমার যে মজা দিছিলি ওইটার ভাড়া। চাচার কথা শুনে সাথে সাথে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। একটা মানুষ কতটা খারাপ হলে নিজের মেয়ের মতো মেয়ের সাথে এসব করতে পারে। তারপর আমি আর কথা বাড়ালাম না, কারণ এখন এই মানুষ নামে পশুটার সাথে আমার কথা বলতে ঘৃণা হচ্ছে। এরপর আমি আর রুবায়েত স্কুলে চলে আসি। আমি এখন আগের মতো রুবায়েতের বাসায় যাই না, আর রুবায়েতের সাথে তেমন একটা কথা হয় না। দেখতে দেখতে আমার বার্ষিক পরীক্ষা শেষ হলো, তাই আমি প্রায় সময় গ্রামের সমবয়সী মেয়েদের সাথে খেলতাম। তো একদিন আমি খেলতে যাচ্ছিলাম, ওই সময় দেখি রহিম চাচা ওই রাস্তা দিয়ে আসছিল। আমি ওনাকে দেখে গাছের আড়ালে লুকিয়ে গেছি, ভেবেছি সে আমাকে দেখেনি, কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। সেই গাছের আড়ালে আমার পেছনে এসে রহিম চাচা দাঁড়িয়েছিল আর এসেই আমার কাঁধে হাত দিল। আমি তো ভয়ে পিছনে ফিরিয়ে তাকিয়ে দেখি রহিম চাচা। চাচা, কি চাই আপনার? আমার সম্মানটা তো শেষ করলেন, আর কি চাই? তোকে চাই মানে কি চাচা? আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে আমি গ্রামের সর্দারের কাছে আপনার নামে নালিশ দেবো। ভয় দেখাচ্ছে যেমন, জানে তার নালিশ দে। সবাইকে টাকা দিয়ে দিলে
কেউ কিছু করতে পারবে না। আর একবার নালিশ দিয়ে দেখ তোর বাপ মায়ের অবস্থা আমি কি করি। চাচা প্লিজ, আমি কাউকে কিছু বলবো না, আপনি আমার বাবা মারে কিছু করিয়েন না। আচ্ছা করবো না, এখন আয় আমার লাগে। কই যাব? আমার তোরা খাইতে ইচ্ছা করছে, অনেকদিন হইয়া গেছে তোরে খাইনি। চাচা এত চাচা চাচা করিস না তো, আয় আমার লাগে, না হলে আমি এখন লোভ নিয়ে তোর বাবা মারে উঠায় আনবো। না চাচা আসেন, আমি যাব আপনার সাথে। তারপর আমি অসহায় আত্মসমর্পণ করে এই মানুষ নামের পশু চাচার সাথে চলে গেলাম। আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙা বাড়ি ছিল, সেই বাড়িতে আমাকে নিয়ে গেল। বাড়িটা দেখে আমার গা চমচম করতে লাগলো। চাচা এই বাড়িতে যাইতে ভয় লাগে। কিচ্ছু হইব না, আজকে তো সব ভয় আমি কাটাই দেবো। এই বলে চাচা আমার হাত ধরে টেনে ওই ঘরে নিয়ে গিয়ে দ্বিতীয়বারের মতো আমাকে ধর্ষণ করলো। এইবার যেন আরও হিংস্রভাবে আমাকে ধর্ষণ করলো। আমার সাথে শারীরিক সম্পর্ক শেষ করে চাচা বের হয়ে যেতে লাগলো। চাচা আজকে আমার এইভাবে ধর্ষণ না করলে পারতেন। কিসের ধর্ষণ? আমি তো আমার শরীরের জ্বালা মিটাইছি। আর হ্যাঁ, ধর এই টাকাটা নেই, শরীরের ব্যথায় ওষুধ কিনে খাস। আমি আর কিছু বলতে পারলাম না এই নিষ্ঠুর পৃথিবীর মানুষের কাছে, আমি জানোয়ারের কাছে। তারপর অনেক কষ্ট করে ওখান থেকে বাসায় চলে গেলাম। আর সেই রাতে আমার প্রচুর জ্বর আসলো। তারপর আমি তেমন কাউকে বুঝতে দিলাম না, শুধু আম্মুকে বলেছিলাম শরীর খারাপ লাগতেছে একটু। এর কয়েকদিন পর সুস্থ হয়ে গেলাম। এখন আমি আর তেমন একটা বাসার বাড়ি যাই না, সারাদিন বাসাতে মনমরা হয়ে বসে থাকি। বাবা মা জিজ্ঞাসা করে আমার কি হয়েছে, আমি চুপ করে থাকি। আমি তাদের কিছুই বলতে পারি না, শুধু চুপচাপ হয়ে থাকি। এভাবে আরও 2 মাস কেটে গেল, আমার পিরিয়ড হয় না। আমি বাসায় এই ব্যাপারে কিছুই জানি না, ভাবলাম ঠিক হয়ে যাবে। এরপর থেকে আমি প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য শুধু বাসা থেকেই বের হতাম। আর এমনিতে সারাদিন বাসাতে থাকতাম, কোথাও যেতাম না। তো একদিন স্কুলে গেলাম, হঠাৎ আমার খুব বমি শুরু হয়। আর আমি ওই দিন বাসায় চলে আসি স্কুল থেকে। বাসায় আসার পর মা জিজ্ঞাসা করলো, কিরে নীলা, কি হয়েছে তোর? মা কিছু না, বমি হয়েছে একটু। ও গরম পড়তেছে খুব, তাই হয়তো শরীর দুর্বল। আচ্ছা কিছুক্ষণ বিশ্রাম নেই। আচ্ছা মা। তারপর শরীর খারাপ থাকার কারণে আমি কয়েকদিন স্কুলে যাইনি। আর আমার বমিটা প্রায় সবসময় হতো। ব্যাপারটা জানি না মা বুঝতে পারলো কি না। হঠাৎ আমাকে প্রশ্ন করলো, কী রে নীলা, তোর এখন প্রতিদিন বমি হয় কেন? আমি কি জানি মা, তোর বাবা আসুক, আজকে তোর ডাক্তারের কাছে নিয়ে যাবো আজকে। আচ্ছা। তারপর বাবা আসার পর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো এবং ডাক্তার কিছু টেস্ট করলো। আমাকে টেস্ট করার পর ডাক্তার যা বললো, পরের দিন আবার যেতে বললো। তো পরের দিন আবার গেলাম ডাক্তারের কাছে, সাথে আমার মাও গেল। যাওয়ার পর ডাক্তার আমাকে প্রশ্ন করলো, তুমি কি বিবাহিত? ডাক্তার, না তো। কেন ডাক্তার? তাহলে পেটে বাচ্চা আসলো কোত্থেকে? ডাক্তারের মুখে কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। এই আমি কি শুনছি? তাহলে কি চাচা আমার সাথে যা করলো তাই জন্য আমার পেটে বাচ্চা আসছে? আমি তখন সাথে সাথে আমার জ্ঞান হারিয়ে ফেললাম। আর আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমি আমার বাসায় শুয়ে আছি। আর জ্ঞান ফিরতে আমি হাউমাউ করে কান্না শুরু করতে লাগলাম। মা আমাকে ক্ষমা করে দাও মা। এই বাচ্চা কার নীলা? মা প্রশ্ন করলো ধমক দিয়ে। মা সত্যি করে বল নীলা, কার সাথে তুই এই আকাম কুকাম করছিস? মা আমাকে মাফ করে দাও, এই বাচ্চারে আমি মাইরে ফেলবো, দরকার হলে আমারে তোমরা মাইরে ফেলো। কি? তোরা আমরা মারবো কেন? তোর লগে যারা এই কাম করছো তারাই আমরা শাস্তি দেবো? না মা, ওরা শাস্তি দিতে পারবে না। ওর নাম তোমাদেরকে বললে ওরা তোমাদেরকে মেরে ফেলবে। মা তুই কি নিজের ইচ্ছে এসব করছিলি? না মা, ও আমারে বাধ্য করছে। প্রথমবার জোর করছে, তারপরে আমাকে বাধ্য করে করছে। তোমাদেরকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। আচ্ছা শোন, কথাটা 5 কান হওয়ার আগে তোর এই পেটের বাচ্চাটা নষ্ট করতে হবে। হঠাৎ আমি দেখলাম আমার পেটের বাচ্চাটা আছে। এই কথাটা শোনার পর বাবা কেমন যেন নিজেকে শক্ত করে বসেছিল, কারোর সাথে কোনো কথা বলছিল না। আমি বাবার কাছে গিয়ে বাবার পায়ে ধরে মাপ চাইলাম। বাবা আমাকে মাফ করে দাও, তোমরা আমাকে যা শাস্তি দেবো তা আমি মাথা পেতে নিব। বাবা তোরে কেন আমরা শাস্তি দেবো? তোর লাগে যারা এই কাম করছে তারাই আমরা শাস্তি দেবো, শুধু নামটা ক। বাবা তোমার দোহাই লাগে, তার নাম জানতে চাইও না। আচ্ছা যা এখন বিশ্রাম নেই, কাল তোরে মায়ের লাগে যাইয়ে বাচ্চাটারে নষ্ট করে আসিস। আমি কাল তোর রহিম চাচার লাগে কথা কইয়া তোরে শহরে পাঠানোর ব্যবস্থা করবো। এই গ্রামে তোরে আর রাখবো না, তোরা শহরে পাঠাইয়া ভালো স্কুলে ভর্তি করানো। তুই এখানে পড়ালেখা করবি। বাবা শহর? ছোটবেলা থেকে ইচ্ছে ছিল শহরে গিয়ে থাকবো, শহরে বড় বড় গাড়িতে করে যাতায়াত করবো আর বড় স্কুলে ভর্তি হবো, স্কুল শেষ করে কলেজে উঠবো, এমন হাজার আশা ছিল। কিন্তু শহরে যে এত হিংস্র পশুরা থাকে তা আগে জানা ছিল না। এরপর দিন মা আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আজ আমার পেটের বাচ্চাটাকে মেরে ফেলা হবে। বাচ্চাটার জন্য খুব কষ্ট হচ্ছিল। এই দুনিয়া আলো দেখার আগে সে বিদায় নিচ্ছে।
তারপর আমি কয়েকদিন পর সুস্থ হয়ে গেলাম, আর রহিম চাচা আর চাচি আসছে আমাকে দেখতে। চাচার দিকে তাকাতেই আমার ঘৃণা হচ্ছিল খুব। তুই এই কাম করবি আমরা ভাবতে পারি নাই নীলা। চাচার মুখে এই কথা শুনে মনে হচ্ছিল একটা মানুষ কেমনে এত বহুরূপী হতে পারে। নিজে কইরা আমার নাম দিচ্ছে ছি। আমার মেয়ের কোনো দোষ নাই, বাবা বলে উঠল। এক হাতে তালি বাজে না, মনে রেখো চাচা। কি আর করার, আমার মেয়ের ভাগ্য হয়তো এটাই ছিল। এই মেয়েরে বেশি দিন ঘরে রাখো না, বিয়ে দিয়ে দাও। আমার কাছে একটা ভালো সম্বন্ধ আছে। চাচার কথার মাঝে আমি বলে উঠলাম, আমি এখন কোনোভাবেই বিয়ে করব না, আমি বিয়ে করতে চাই না বাবা, আমি এখন বিয়ে করব না। তুই একদম চুপ থাক, দোষ করে আবার বড় বড় কথা কইস। রহিম চাচার বউ। চাচি আমি কোনো দোষ করি নাই, তুই চুপ থাক, বড়দের মুখে মুখে কথা কইবি না। তোর বাপ চাচা মিলা যা সিদ্ধান্ত লইব তাই তুই মাইনা নিবি। চাচি, মা তুমি ওদেরকে বুঝাও আমি বিয়ে করব না। নীলা মা, আমার হাতে কিছু নাই রে, তোর বাপ চাচা কি সিদ্ধান্ত নেন দেখ, ওরা তোর ভালোই চাইবে। মা তুমি আমার মতামতের গুরুত্ব দিলে না ভালা, আমি মরে গেলে বুঝবা। নীলা মা, মরার কথা কইস না, তুই আমাদের বেঁচে থাকার একমাত্র আশা। বাবা তুমি আমাকে বিয়ে দিও না। আমি না মা, এখন তোরে বিয়ে দিব না, তুই ভালো কইরা পড়ালেখা কর, তোরে শহরে পাঠাইয়া আমি লেখাপড়া করাবো। বাবা, আরে মাইয়ারে এত লেখাপড়া করে কি লাভ, বিয়ে দিয়ে দিলে তো পরের ঘরে করতে হইব। চাচা, রহিম ভাই, আমার মাইয়ারে আমি লেখাপড়া করা শহরে বড় ঘরে বিয়ে দেবো। শুনছি শহরের মানুষ ঘরের বউরে চাকরি করতে দেয়। বাবা তুমি যা বুঝো, কিন্তু আমার হাতে একটা ভালো ঘর আছে তোমার মাইয়ের লইগা। ওরা শহরে থাকে, বিয়ের পর বউরে শহরে নিয়ে যাবে। চাচা, কিন্তু আমার মাইয়ের নামে যে কলঙ্ক হয়েছে ওইটা নিয়ে কি হইব? আমার মাইয়ারে নিয়ে আমার শুধু একটাই চিন্তা, আমার মাইয়ের নামে এইসব কথা পাঁচ কান হয় তার আগে মাইয়ের জীবন শেষ হয়ে যাবে। বাবা না না, তুমি চিন্তা করিও না, তোমার মাইয়ের ব্যবস্থা আমি কইরা দেবো। আমি ওই পোলারে কইয়া দেখবো তোমার মাইয়ের কথা, যদি রাজি হয় তাহলে তোমারে জানাবো। চাচা, বাবা আমি বিয়ে করুম না, আমি চিন্তা করিস না, আমি পোলারে কমু তোরে পড়ালেখা করাইতে। চাচা, পোলা যদি মাইয়ারে পড়ালেখা করায় তাহলে আমার কোনো আপত্তি নেই। বাবা পড়ালেখা করালে আমারও বিয়ে করতে কোনো আপত্তি নেই, কিন্তু চাচার পছন্দ মতো ছেলেকে কি বিয়ে করা ঠিক হবে? উনি তো আমার এত বড় ক্ষতি করলেও জানি না আমার ভাগ্যে কি আছে। ওনার সাথে আমার একটু একান্তে কথা বলা দরকার। কিছুদিন পর আমি পুরোপুরি সুস্থ হওয়ার পর চাচার বাসায় যাব বলে ঠিক করলাম, কিন্তু আমার কি ঠিক হবে চাচার সাথে কথা বলা? উনি হিংস্রতার কথা মনে পড়লে ইচ্ছা করে ওই লোকটার গলা টিপে মেরে ফেলি, কিন্তু না, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমাকে চাচার সাথে কথা বলতে হবে। আর এমনিতে অনেকদিন হয়ে গেল গ্রামে কারোর সাথে দেখা হয় না, গ্রামের সবাই জানে আমার জ্বর হয়েছে, তাই বাসা থেকে বের হয় না। মামা, ও মা। হ্যাঁ নীলা বল। মা আমি একটু গ্রামের সবার সাথে দেখা করে আসি। যা, যদি কাউকে কইস না তোর পেটে বাচ্চা আসছিল, কেউ যদি জিজ্ঞাসা করে এতদিন কই আসিলি, তুই কইবি তোর জ্বর আসছিল। মা ঠিক আছে। আমি বাসা থেকে বের হয়ে আমার সহপাঠী মারিয়ার বাসায় যেতেছিলাম, যাওয়ার পথে থেকে রহিম চাচা দাঁড়িয়ে আছে, একটাই সুযোগ চাচার সাথে কথা বলার। আমি চাচার কাছে গেলাম, গিয়ে চাচা কিরে নিলাম আর তুই? হঠাৎ চাচার এমন আচরণে খুব অবাক হলাম। সে তো আমাকে দেখলে হিংস্র পশুর মতো আচরণ করে, কিন্তু আজ এত সুন্দর করে কথা বলছে। চাচা আপনার সাথে আমার কিছু কথা ছিল। বল মানিলা। চাচা আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন? আমার ভুলের মাসুল করতেই তো তোরে এক ভালা পোলার হাতে তুলে দিব, তোরে আমি বিয়া দিব, আমার নিজের টাকা দিয়ে তোরে বিয়ে দেব, কিন্তু আমি আপনার পছন্দ করা ছেলেকে বিয়ে করব না। নীলামা জানি তুই আমার উপর রাগ কইরা আসস। মা আমি আমার ভুল বুঝতে পারছি, তুই আমারে মাফ করে দে। আমি তোরে এই পলার লাগে বিয়ে দিব, নিজের ভুলের মাসুল করবো। তোর দোহাই লাগে তুই রাজি হয়ে যা, আমারে আমার ভুলের মাসুল করতে দে। কিন্তু কোনো কিন্তু না, ওই পোলা তোরে বিয়ে করতে রাজি হয়েছে। আমি আজকে তোর বাপেরে কমু, কালকে পোলা তোরে দেখতে আসবো, আর সপ্তাহখানেক পর ভালো একটা দিন দেখে তোরে বিয়ে দিব। আমি এখন যাই, তুই যেখানে যাইতেছিলি যা, তোর বাপের কাছে যাই আমি শুভ খবরটা দিয়ে আসি। এদিকে আমি তো চাচার ব্যবহার দেখে রীতিমতো অবাক, এই লোক কি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছে নাকি কোনো চাল চালছে? সব কিছু আমার মাথায় কেমন যেন ঘুরছিল, কিন্তু হঠাৎ এই লোকের এত পরিবর্তন কেন? এইসব চিন্তা করতে করতে আমি আমার সহপাঠীর বাসায় চলে আসলাম। কিরে এই যে নীলা, মারিয়া কেমন আছিস? আমি ভালো। তোর শরীর ঠিক হয়েছে? হ্যাঁ। তোর বাসায় সবাই কেমন আছে? ভালো। শুনছি তুই নাকি বিয়ে করতেছিস, কে বললো? কেন রহিম চাচা তো গ্রামের সবাইকে বলতেছে তোর নাকি শহরে বড় বাড়িতে বিয়ে হবে, উনি নাকি ওনার টাকা দিয়ে তোরে বিয়ে দিবে। জানি না আমি, বাবা মা জানেন, আমি জেনেও না জানার ভান করলাম। জানোস নীলা, রহিম চাচা অনেক ভালো রে,
তোরে নিজের টাকা দিয়া নিজে ছেলে ঠিক করে বিয়ে দিচ্ছে। আমি মারিয়ার কথা শুনে মনে মনে বলছিলাম, তুই তো জানিস না লোকটা কত বড় লুচ্চা। কিন্তু আজকে রহিম চাচার ব্যবহার আমাকে খুব অবাক করলো। আল্লাহ হয়তো ওনারে বুঝ দিছে। তারপর আমি মারিয়ার সাথে কথা শেষ করে বাসার দিকে রওনা দিলাম। বাসায় গিয়ে দেখি বাসায় কেমন যেন একটা আমেজ, সবার মুখে হাসি। আর রহিম চাচা, বউ, রহিম চাচা, রুবেয়া সবাই আমাদের বাসায়, আরও কিছু গ্রামের সহপাঠীরাও ছিল। আমি বাসায় ঢুকতে সবাই বলা শুরু করলো, বিয়ের কন্যা আইছে, তাহলে কি আমরা বিয়ের জন্য সব ঠিক হয়ে গেছে? আমার মনে এখনো সন্দেহ হচ্ছিল, আমার কি বিয়েটা করা ঠিক হবে? নীলা, মা তুই আইসস? আম্মু বলে উঠলো, জি মা, কালকে তোরে পোলা দেখতে আইবে, পোলা নাকি তোরে বিয়ে করতে রাজি হয়েছে। আর মা জানোস, আজকে আমার খুব খুশি লাগতেছে, তোরে বিয়ে দিয়ে চিন্তামুক্ত হোক, ওলা তোরে পড়ালেখা করাইব। আচ্ছা মা, আর শোন, একটু সুন্দর করে সাজায়। এখন কেন সাজবো? একটু সাজায় না, আমার পরীর মতো মেয়েটাকে একটু সাজা অবস্থায় দেখতেছে। আচ্ছা মা। তারপর আমি রুমে গিয়ে সেজে আসলাম। বাবা চাচারা সবাই একসাথে বসেছিল। আয় মা নীলা, মাশাআল্লাহ নীলা মা, দেখো আমাকে মাইয়াটা কত সুন্দর লাগতেছে বাবা। তখন সবাই আমাকে নিয়ে কথা বলছিল। সবার আনন্দ দেখে আমার নিজেরও খুব খুশি লাগছিল। অনেকদিন পর বাবা মার মুখে হাসি দেখলাম। এতদিন আমার চিন্তায় বাবা মা ভালো করে খাওয়া দাওয়া করে না। যাক, আমার বিয়েটা নিয়ে আমার বাবা মা খুশি থাকলেই হলো। এরপর দিন ছেলে আমাকে দেখতে আসলো, আমাকে ছেলের সামনে নিয়ে যাওয়া হলো। কিন্তু ছেলের বয়স আমার থেকে অনেক বেশি, প্রায় 40-45 বছরের মতো হবে। আমার এই ছেলেকে মোটেও পছন্দ হয়নি। ছোটবেলা থেকে আশা করেছিলাম সালমান শাহের মতো ছেলেকে বিয়ে করব। আমার জন্মের আগে সালমান শাহ মারা গেলে সালমান শাহকে অনেক ভালো লাগতো, কিন্তু এই ছেলে তো সালমান শাহের লক্ষ্যের যোগ্য না। আর ছেলেটা কেমন ভাবে যেন তাকায়, আমার এই ধরনের চাহিনি মোটেই ভালো লাগে না। কি বাবা আসাদ, আমাদের নীলামাকে কেমন লেগেছে চাচা? আসাদ আমাকে দেখতে আসা ছেলেটার নাম। জি চাচা, মাশাআল্লাহ অনেক সুন্দর। আসাদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইমাম, মিষ্টি আনো, তোমার মেয়ে নীলারে বাবা আসাদের পছন্দ করছে। চাচা, ছেলে পছন্দ হয়েছে শুনে সবাই মহা খুশি, কিন্তু ছেলের পছন্দ হলেই তো হবে না, আমারও তো ছেলেকে পছন্দ করতে হবে। কিন্তু কেউ তো আমাকে একবার জিজ্ঞাসা করলো না ছেলেরে আমার পছন্দ হয়েছে কিনা। আর জিজ্ঞাসা না করলেই নেই, ছেলে চলে গেছে, আমি নিজের থেকে বলবো ছেলেকে আমার পছন্দ হয়নি। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি আজকে। চাচা, এত তাড়াতাড়ি সব কিছু কইরে ফেলবো? আর পোলার বাপমার লগে তো কথা কইতে হইব আমাকে। বাবা, আরে ওইসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। মনে করো পোলার বাপ মা আমি, আর পোলার বাপ মা আইব না। পোলার বাপ আমার অনেক বিশ্বাস করে, আমার খুব ভালো বন্ধু। আমি যার লাগে বিয়ে দিব পোলার বাপ তাতেই খুশি। আচ্ছা, তাহলে বিয়ের দিন ঠিক করো তোমরা। আগামী শুক্রবার বিয়ে পড়াই দেই। শুক্রবার তো আর মাত্র 4 দিন, এত তাড়াতাড়ি কি আয়োজন করতে পারবো? বাবা, আরে পারবো, সব পারবো, আমি তো আছি। এরপর শুক্রবার বিয়ের দিন ঠিক হলো, কিন্তু আমার তো ছেলেকে মোটেই পছন্দ হয় না। ছেলে হয়তো দুপুরে খেয়ে যাবে। ছেলে যাওয়ার পরে বলবে সবাই যে এই ছেলেকে আমি বিয়ে করব না। দুপুরে খাওয়ার শেষে সবাই বসে গল্প করছে, ছেলেও সাথে ছিল। ইমাম, শোনো, আশাদের বিয়ের দিন পর্যন্ত আমার বাসায় থাকবে, বিয়ে করে নীলারে একেবারে নিয়ে যাইব গা। চাচা, ঠিক আছে। এই রুবায়েত, শোন, তোর আসাদ ভাইরে বাসায় নিয়ে যা, আমি তোর ইমাম চাচার লগে কথা কইয়া আসতেছে। চাচা, আচ্ছা বাবা। রুবায়েত ছেলেকে নিয়ে চলে গেলে এক্ষুনি সুযোগ সবাইকে বলার ওই ছেলেকে আমার পছন্দ না। বাবা, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। বল মা। বাবা, ওই ছেলেকে আমার পছন্দ হয় না, ছেলে পুরাই বুড়া। ইমাম, তোর মাইয়ার এসব কি কয়? বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, এখন তোর মাইয়া কয় পোলার পছন্দ হয়নি। মেরে বুঝাও ইমান, এই পোলা হাতছাড়া হইয়া গেলে তোর মাইয়া আর জামাই পাইবে না। এমনিতে তোর মাইয়ার একটা কলঙ্ক আছে। নীলা মা, এমন করিস না, দয়া কইরা। এই পোলা তোরা সুখে রাখবো, তোরা পড়ালেখা করাইবো। বাবা, তুমি বলাতে আমি রাজি হয়েছি, কিন্তু বিয়েটা করতে রাজি হয়েছি, নিরুপায় হয়ে বললাম। আমি বাবার কথা ফেরাতে পারলাম না, আর চাচার কথা তো ঠিক, আমার তো একটা কলঙ্ক আছে। তার উপর যদি এই বিয়ে ভেঙে যায় তাহলে আমাকে সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে। কিন্তু বিয়ে করতে আমার মোটেও ইচ্ছে করছে না। বাবা মার মুখের দিকে বিয়েটা করতে রাজি হলাম। এরপর এক একটা দিন করে বিয়ের দিন ঘনিয়ে আসলো। ঘরে বিয়ের আমেজ, সবাই অনেক খুশি, কিন্তু আমি ছাড়া। আমাকে বিয়ের সাজানো হলো। দেখো দেখো, আমাকে নীলারে কত সুন্দর লাগতেছে, নজর না লাগুক কারো। বাবা, তুমি তো ওরা নজর লাগাই দিতেছো মা। আচ্ছা শোন, বরপক্ষ বাহিরে আইসা গেছে, কিছুক্ষণের মধ্যে এইখানে আইসা যাবে। সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে। কিছুক্ষণ পর ছেলে চলে আসলো, আমাকে বিয়ের আসরে নিয়ে গেল। আমাদের বিয়ে পড়ানো হলো। এইবার বিদায়ের পালা। আমার বুকটা ফেটে যাচ্ছিল, মা বাবাকে ছেড়ে এই প্রথমবার এত দূরে যাচ্ছি। মা, আমি যাচ্ছি, তোমরা ভালো থেকো, আর তোমরা আমারে দেখতে যাইও। ঠিক আছে মা।
বাবার মুখের দিকে দেখা যাচ্ছিল না, যেন বাবার রুহুটা কেউ নিয়ে চলে যাচ্ছে। বাবা মার মুখের দিকে দেখে ইচ্ছে করছিল সারা জীবন ওদের সাথে থেকে যায়, কিন্তু এইটা তো এখন সম্ভব না। আমি এখন অন্যের বউ, মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়িতে থেকে যেতে হয়, এটাই নিয়ম। তারপর আমাকে শহরে ছেলের বাসায় নিয়ে আসালো, কিন্তু একই ঘরে তো কেউ নেই। বাবার মুখে শুনেছিলাম ছেলের বাবা মা নাকি বাসায় আছে, কিন্তু কেউ ছিল না। আপনার বাবা মা কই? আমি আব্বা আম্মা তো একটু আমার বড় বোনের বাসায় গেছে, কিছুদিন পর চলে আসবে, তুমি একদম চিন্তা করো না। আসাদ, আজ আমাদের বাসর। আমি ঘরে বসে আছি, কিছুক্ষণ পর আসাদ আসলো। সে আমার পাশে এসে বসলো, সে আমার হাত ধরতে যাবে, ওই সময় আমি উঠলাম। আচ্ছা, আপনি কি জানেন আমি ধর্ষিতা? আমার পেটে বাচ্চা আসছিল। আমি বলে উঠলাম, হ্যাঁ জানি, আর এও জানি তোমাকে রহিম চাচা দর্শন করেছে। আপনাকে কি বললাম? রহিম চাচা বলছে তুমি এইসব নিয়ে চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। কথাটা শুনে মনে মনে ভাবলাম, ছেলেটা কি আসলে ভালো নাকি ভালো হওয়ার অভিনয় করছে? কোনো ছেলে কি একটা ধর্ষিত মেয়েকে বিয়ে করতে রাজি হতে পারে? আমার মনে নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তারপরে খুব ভালোই আমাদের বিয়ে হয়েছে, প্রায় 3 মাস হতে চলেছিল। আসাদ আমার সাথে খুবই ভালো ব্যবহার করতো। এরপর আসাদ আমার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো। আসাদ সারাদিন বাসার বাইরে থাকতো, আর রাতে আসলে আমার সাথে সময় কাটাতো। আমি এতদিনে ছেলেটাকে যা বুঝলাম, ছেলেটা খারাপ না। এর মধ্যে আমি আমার বাবার বাড়ি থেকে ঘুরে এসেছি। আমার মা বাবা একবার আমাকে দেখতে এসেছে, আর আসাদের সাথে আমার সংসার ভালোই চলছিল। তারপর হঠাৎ কে যেন এসেছে, দরজায় ঠোকা দিচ্ছে, কিন্তু এই সময় কে হতে পারে? আসাদ তো এখন আসার কথা না, আর এইখানে তেমন কেউ আসে না। অনেকক্ষণ ধরে দরজা ঠোকা দিচ্ছে, তারপর আমি ভয়ে ভয়ে দরজা খুলতে গেলাম। দরজা খুলে যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খুলে দেখলাম রহিম চাচা দাঁড়িয়ে আছে, রহিম চাচার সাথে আসাদ আর কিছু লোক। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। চাচা কেমন ভাবে যেন আমাকে উত্তর দিলেন। আমি আসাদের দিকে তাকিয়ে বললাম, কি গো আপনি এখন এসে গেছেন যে? কাজ থেকে ছুটি নিয়েছেন নাকি? আর লোকগুলো কারা? তারপর আশা বললো, ওরা তোরা নিতে আসছে। আমাকে নিতে আসছে মানে? হ্যাঁ, তোরা ওদের কাছে বিক্রি করে দিছে। কি? আমি আপনার বিয়ে করাবো? আপনি আমারে কেন বিক্রি করছেন? মানে কি বিয়ে করা বউরে কি কেউ বিক্রি করে নাকি? হ্যাঁ করে। যে বিয়ে হয়েছে টাকার লোভে, সেই বিয়ে বিক্রি হয়। টাকার লোভে মানে? হ্যাঁ, তোরে আমরা বিয়ে করে দিছি 2 লাখ টাকা দিয়ে। 2 লাখ টাকার মধ্যে 50,000 টাকা আমার, 1,50,000 টাকা রহিম চাচার। তোর জায়গা আজকে থেকে পতিতালয়। আমি তো আশাদের কথা শুনে রীতিমতো অবাক। তাহলে কি চাচা বিয়ের আগে আমার সাথে অভিনয় করে? আমার বিয়ে শুধু একটা অভিনয় ছিল আমাকে শহরে আনার জন্য? আশাদের এতদিনের কথা শুনে তো একবারও মনে হয়নি আশাদ আমার সাথে এমন করতে পারে। আমি এখন কি করব? আমি এখন অসহায়। এখন এখানে চিৎকার করলে কেউ শুনবে না, আশেপাশে তেমন কেউ নেই। যারা আছে সবাই চাকরি করে, আমি আশাদের পায়ে পড়ে গেলাম। আমাকে বিক্রি করিলেন না দয়া করে। আমি আপনাদের যেখান থেকে পারি সেখান থেকে 2 লাখ টাকা আইনে দেবো। প্লিজ আমাকে বিক্রি করেন না, দোহাই লেগে 5 হাত তোরা বিক্রি করতে হইব। এই তোমরা ওরা নিয়ে যাও। চাচা চাচা আমাকে মাফ করে দেন, আমি ওদের সাথে যাবো না। আমার বাপ মা কষ্ট পাইবে অনেক। এত কিছু শোনার জন্য আসি নাই, এই তোমার ওরে লইয়া যাও। আমি যাব না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাইতে হবে। তোরা সোজা করার ওষুধ আমার জানি। ওই তোরা খাড়ায় খাড়ায় আসোস কেন? ঘুমের ওষুধটা মাইরা দে। তারপর তারা একটা ইঞ্জেকশন বের করে আমার হাতে ঢুকিয়ে দিল। তারপর আর আমার কিছু মনে ছিল না। আমার যখন জ্ঞান ফিরলো, তখন নিজেকে একটা ঘরে আবিষ্কার করলাম। আমার সামনে একটা মেয়ে বসে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখে সে বাইরে চলে গেল। আমি চিৎকার করে বলতে পারলাম, এখানে কে আছো? আমাকে এখানে আনা হয়েছে কেন? আমাকে ছেড়ে দাও। তারপর একটা মহিলা রুমে ঢুকেছে। মহিলা একটা শাড়ি পরে আছে। শাড়ি হয়তো নামে পড়েছে কামিনা। সারা শরীর স্পষ্ট বোঝা যাচ্ছে মহিলার। আমি বুঝতে পারলাম আমাকে পতিতালয়ে আনা হয়েছে। এখানে আমি আছি, আমি মর্জিনা। যা বলার আমাকে বলো। আমাকে যাইতে দেন এখান থেকে। যাইতে দেবে বললে হয় না। আপনারা আমাকে এখানে কেন আনছেন? তোরা বিক্রি করে দিছে রহিম আর আসাদ মিলা। রহিম আর আসাদ আমাদের 1 বছর পর নতুন নতুন মেয়ে এনে দেয় বিভিন্ন ধরনের গ্রাম থেকে। এই বছর তোরে আনছে। আপনার দোহাই লেগে আমাকে ছাইড়া দেন। ছাড়া তো যাইব না, তুই আমাদের লগে মিলেমিশে থাক। 2 বেলা 2 মুঠো ভাত খাইতে দেবো, আর রাতের বেলা কাস্টমারের লগে ফুর্তি করবি। আমি পারুম না কিছুতেই। তোর মতো এখানে সবাই বলছে পারবে না, কিন্তু এখন ওরা ভালোই টাকা কামাই করে। এই মনির কাস্টমার নিয়ে আয়। আজকে আমাদের নতুন মাল আছে। কাস্টমার মানে? কাস্টমার মানে আজকে রাতে তোর সঙ্গী, খুশি করে দিস, বুঝছিস তো আজকে। এই বলে মর্জিনা রুম থেকে চলে গেল, আর একটা লোক রুমে এসে দরজা বন্ধ করে দিল। খবরদার আমার কাছে আইবেন না, আইলে কিন্তু খারাপ হয়ে যাইব। কাছে যাব না তুই বললে হবে নাকি? তোরে আজকে রাতের জন্য 5,000 টাকা দিয়ে কিনছি। মর্জিনা আপা বলছে নতুন মাল নাকি তুই। আপনার দোহাই লেগে ছাইড়া দেন। লোকটা আমার কথা না শুনে আমার কাছে এসে আমাকে শুয়ে আমাকে ভোগ করতে শুরু করলো। আমি প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছি। আমি লোকটাকে বারবার বলেছিলাম আমাকে ছাড়তে, কিন্তু কে শুনে কার কথা?
তারপর থেকে প্রতি রাতে ধর্ষণ করা হয় আমাকে। 2 বছর কেটে গেল এই নরকে আছি আমি। এই 2 বছরে আরও 2টো মেয়ে এসেছে এইখানে, 2জন থেকে 1জন আমাদের গ্রামে। তাকেও বিয়ে দেওয়ার নাম করে রহিম চাচা শহরে এনেছিল। বিয়ের কয়েক মাস পর তাকে এখানে নিয়ে এসেছে। এই 2 বছরে বাবা মার সাথে কোনো যোগাযোগ হয়নি। জানি না বাবা মা কেমন আছে। আমাদের গ্রামের মেয়েটার কাছ থেকে শুনেছি রহিম চাচা নাকি গ্রামের সবাইকে বলছে আমি আশাদের সাথে দেশের বাইরে গেছি। আশাদের নাকি চাকরি হয়েছে দেশের বাইরে। বাবা হয়তো ভাবছে আমি সুখেই আছি, তাই তারা হয়তো ভালোই আছে। কিন্তু তারা তো জানে না আমি কোন নরকের মধ্যে আছি। জানি না কখন এই নরক থেকে মুক্তি পাবো, আদৌ কি পাবো না, হয়তো নাও পেতে পারি। আর আমার সাথে আমার মা বাবার কোনো যোগাযোগ নেই। আমি ওদেরকে যদি বলতাম আমার বাবা মার সাথে একটু কথা বলতে দিতে, ওরা দিত না, উল্টো আমার উপর নানান ধরনের নির্যাতন করতো। আজ আরও একটা লোক এসেছে আমার সাথে রাত কাটাতে। সে ছিল পুরোপুরি মদ্যপ অবস্থায়। সে সকালে যখন চলে যাচ্ছিল তখন ভুলে তার মোবাইল ফেলে যায়। আমি মোবাইলটা আমার বুকের মধ্যে লুকিয়ে রাখলাম। ভাবলাম আজকে যদি বাবা মার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। বাবার ফোনে তেমন কোনো ফোন নাই, ভাঙা একটা মোবাইল ছিল। বিয়ের পর ওই মোবাইল দিয়ে আমার সাথে বাবা মার কথা হতো। গ্রামের মানুষ হিসেবে বাবা মা তেমন পড়ালেখা জানতো না, তাই তারা তেমন মোবাইল ব্যবহার করতে জানতো না। আমার বিয়ের পর আমার সাথে যোগাযোগ করার জন্য মোবাইল কিনেছিল, কিন্তু জানি না এতদিনে মোবাইল আদৌ আছে কিনা। তারপর আমি সাহস করে দরজা বন্ধ করে বাবার নাম্বারে কল দিলাম। অনেকক্ষণ দিয়ে যাচ্ছি, কেউ রিসিভ করছে না। এইদিকে হঠাৎ আমার দরজার বাইরে মর্জিনা আপার আওয়াজ। এই নীলা, ঘরে কোনো মোবাইল আছে নাকি দেখতো, দরজা খোল। মোবাইল পেয়ে থাকলে কাউকে কল দেওয়ার চেষ্টা করিস না, যদি কল দিস তাহলে দেখিস তোর খবর আছে আজকে রাতে। আমি শুধু চুপচাপ থাকলাম। এদিকে মর্জিনা আপা দরজা বাজাতে লাগলো আর আমি বাবার মোবাইলে কল দিয়ে যাচ্ছি, কেউ কল ধরছে না। আমি মোবাইল থেকে তাড়াতাড়ি নাম্বারটা ডিলিট করে মোবাইলটা বালিশের নিচে রেখে গেলাম আর দরজা খুলে গেলাম। কিরে নীলা, তোর দরজা খুলতে এত দেরি হয়েছে কেন? আপা আসলে কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, তাই ঘুমাই গেছিলাম, খেয়াল ছিল না। আচ্ছা, মোবাইল পাইছো যে রুমে? না তো, পাইনি, খুঁজে দেখি। আচ্ছা, আমি দাঁড়ায় আছি, আমার সামনে খুঁজে দেয় আমাকে। আমি একটু অভিনয় করে এখানে ওখানে খুঁজলাম, পরে বিছানার কাছে গিয়ে বালিশের নিচে থেকে মোবাইলটা বের করে দিলাম। আপা ধরেন মোবাইল, পাইছি। মোবাইলটা কার? কাল রাতে যে লোকটা তোর সাথে রাত কাটাই আসছে, এই লোকটা ভুলে রেখে গেছে, এখন আসছে নিতে। মর্জিনা আবার রুম থেকে বের হয়ে গেলে আমি পারলাম না বাবা মার সাথে যোগাযোগ করতে। আমি রুমে বসে বসে কান্না করতে লাগলাম। এই নরকে আর থাকতে পারছি না। প্রতিনিয়ত দম বন্ধ হয়ে আসছে, মাঝের মধ্যে ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে, কিন্তু জীবনের মায়ায় আর পারি না নিজেকে শেষ করতে। এভাবে আরও কয়েকটা মাস কেটে গেল এই নরকে। প্রতিদিন নতুন নতুন লোক আসে আমাকে ভোগ করতে। তারপর নীলা, নীলা কই তুই? মর্জিনা আপা আমাকে ডাকছে, হয়তো নতুন কেউ এসেছে। আমি মর্জিনা আপার কাছে গেলাম, যা ভেবেছিলাম তাই। নতুন আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে। এতদিন পর্যন্ত আমাকে যতগুলো লোক ভোগ করছে সবার বয়স কমসে কম 30-এর উপর হবে, কিন্তু আজকে যে ছেলেটা বয়স একটু কম, হয়তো 20, 22, 25 বছরের মধ্যে হবে। ছেলেটাকে দেখে মনে হলো অনেকদিন খাওয়া দাওয়া করেনি, নেশা করে হয়তো, কিন্তু ছেলেটার জামা কাপড় বেশ দামি, কোনো বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। নীলা আসছস? জি আপা। ওরা তোর রুমে নিয়ে যা, তোর আজকে রাতের সঙ্গী। হ্যাঁ আসেন। তারপর আমি এই রুমে চলে গেলাম। আমার পিছু পিছু ছেলেটা আসলো। ছেলেটা রুমে ঢুকে বিছানায় বসলো। আমি দরজা বন্ধ করে দিয়ে নিজের কাপড় খুলতে যাচ্ছিলাম, ওই সময় ছেলেটা বলে উঠলো, এই মেয়ে, জামা কাপড় খোলার দরকার নেই, আমি এইখানে তোমার সাথে কিছু করতে আসিনি, আমি একটু শান্তি পেতে এসেছি। বন্ধুদের থেকে শুনেছি রাতের বেলা পতিতলায় শান্তিতে ঘুমানো যায়, আর আমার এই সময় একটু শান্তি দরকার। ছেলেটা বলল, এটা আমার জীবনে প্রথম ছেলে যে আমাকে একলা পেয়ে ভোগ করতে চাইছে না। জানি না ছেলেটা কি হয়েছে, ছেলেটার থেকে কি জিজ্ঞাসা করা ঠিক হবে? আচ্ছা, জিজ্ঞাসা করে দেখে। জানেন, এই পতিতালয়ে 2 বছর ধরে আছি, এই পর্যন্ত কোনো লোক আসেনি যে আমাকে ভোগ করতে আসেনি, সবাই ভোগ করতে এসেছে। আচ্ছা, আপনার কি হয়েছে একটু বলবেন? দেখে তো মনে হচ্ছে বড়লোক ঘরের ছেলে। হ্যাঁ, আমি বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে। আগেই ভালো ছিলাম, বাবা মার বাধ্য সন্তান ছিলাম। যখন থেকে ভার্সিটি উঠি তখন থেকে বাবা আমার অবাধ্য হতে শুরু করি। বাবা মার সাথে অনেক অন্যায় করছে, হয়তো তার শাস্তি এখন পাচ্ছি। আপনার বিজ্ঞানের কারণটা জানতে পারি? শুনবি আমার বিজ্ঞানের কারণ? হ্যাঁ বলেন। তাহলে শোনো, আমি যখন স্কুলে ছিলাম তখন বাবা মার অনেক বাধ্য সন্তান ছিলাম। বাবা মার নয়নের মণি, পড়ালেখা ভালো ছিলাম, এসএসসি সবগুলোতে A+ ছিল। তারপর একটা ভালো ভার্সিটিতে সুযোগ পাই। তারপর ভার্সিটিতে পড়ি, তখন 2য় বর্ষে এক পরীর আগমন ঘটে আমাদের ভার্সিটিতে। পরী মানে? আমি বলে উঠলাম, আরে পরী মানে বোঝো না, মেয়ে আর কি। ও, তারপর? সেই মেয়েটার জন্য ভার্সিটিতে সবাই পাগল ছিল, কিন্তু আমি তেমন একটা মেয়েটা
দিকে দুর্বল ছিলাম না। ভার্সিটিতে অনেক ছেলে মেয়েটাকে প্রেমের প্রস্তাব মারে, কিন্তু মেয়েটা কারো প্রস্তাবে রাজি নেই। তাহলে আপনার সাথে মেয়েটার সম্পর্ক কি? মাঝখানে আবারও বলে উঠলাম, পুরো কথা তো শুনো। আচ্ছা বলুন। একদিন দেখি মেয়েটা আমাকে এফবিতে রিকোয়েস্ট পাঠায়। আমি ছোট বোন হিসেবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। এরপর সে আমাকে মেসেজ দিত, তার সাথে কথা হতো। আমি যেহেতু ভার্সিটির ফার্স্ট বয় ছিলাম, সেহেতু ভার্সিটির ছোট ভাই বোনদের কোনো সাহায্য লাগলে আমার কাছে আসতো। মেয়েটা আমার কাছ থেকে সাহায্য নিত। মেয়েটা ছিল অনেক মায়াবতী। আমি আস্তে আস্তে তার উপর দুর্বল হতে থাকলাম। একদিন দেখি মেয়েটা আমাকে প্রেমের প্রস্তাব দেয়, আর আমি তার কথা শুনে খুব অবাক হলাম। যেই মেয়েকে কলেজের প্রতিটা ছেলে প্রেমের প্রস্তাব দিয়েছে, এমনকি বয়সে তার ছোট ছেলেও প্রেমের প্রপোজ করেছে, কিন্তু মেয়েটা রাজি হয়নি। কিন্তু আমার মধ্যে কি এমন দেখলো যে মেয়েটা নিজের থেকে আমাকে প্রপোজ করলো? ছেলেটাকে থামিয়ে দিয়ে বললাম, আপনি কি মেয়েটার প্রেমের প্রস্তাবে রাজি হয়েছিলেন? হ্যাঁ, হয়েছিলাম। মেয়েটা এতটাই মায়াবতী ছিল যে রাজি না হয়ে পারলাম না। আস্তে আস্তে আমি মেয়েটার উপর দুর্বল হতে থাকি, আর আমাদের প্রেম চলতে থাকে। তো আপনার এখন এই অবস্থা কেন? আমি আস্তে আস্তে পড়াশোনায় দুর্বল হতে থাকি। যেই ছেলে আমি ভার্সিটিতে ফার্স্ট বয় ছিলাম, সেই ছেলে হয়ে গেলাম সব থেকে লাস্ট বয়। আমার বাবার থেকে টাকা চুরি করে তাকে গিফট করতাম। আমি যেহেতু পড়ালেখা করতাম, সেহেতু আমার হাত খরচের টাকা বাবা দিত। আমি কোনো চাকরি করতাম না, তাকে গিফট দেওয়া ছিল আমার এক্সট্রা একটা খরচ। সেই টাকা জোগাতে বাবার থেকে টাকা চুরি করা। মা আমার হাবভাব দেখে বুঝতে পেরেছিল আমি কোনো অন্যায় করেছি। একদিন মা আমাকে ধরে ফেলে আমার আর মেয়েটার সম্পর্কে। আর জানো, এই বলে ছেলেটা কান্না শুরু করলো। ছেলেটার দিকে দেখে মায়া হচ্ছিল। এই প্রথম কোনো ছেলেকে এইভাবে কাঁদতে দেখছে। তারপর আমি বললাম, আপনি কান্না করছেন কেন? শান্ত হন, আপনাকে আর কিছু বলতে হবে না। না, আমি বলবো। তোমাকে কথাগুলো বলতে পেরে মনটা আস্তে আস্তে হালকা লাগছে। আচ্ছা বলুন। আমি ওই দিন আমার মায়ের গায়ে হাত তুলেছি শুধুমাত্র ওই মেয়ের জন্য। পরে আমার বাবা ব্যাপারটা জানতে পেরে আমাকে ঘর থেকে বের করে দেয়। তারপর আমি আশ্রয় নিয়ে ভার্সিটির হোস্টেলে কয়েকটা টিউশন করাতাম। ওগুলো আমার খাওয়া পড়া চলে যেত। আস্তে আস্তে মেয়েটা আমাকে অবহেলা করা শুরু করতো, সবসময় ব্যস্ততা দেখাতো আমাকে। আমি কিছু বলিনি, ভেবেছিলাম সত্যি সে ব্যস্ত। এভাবে অনেকদিন কেটে যায়। ভার্সিটির প্রায় সবাই ওর সম্পর্কে কথা জানতো। একদিন ভার্সিটির এক ছোট ভাই এসে আমাকে একটা ছবি দেখায়। ওই ছবিতে ওই মেয়েটা একটা ছেলেটা আমাদের ভার্সিটির সব থেকে বড় লোক বাবার ছেলে। প্রতিদিন গাড়ি করে ভার্সিটিতে আসতো। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না যে এই মেয়েটাকে আমি এত ভালোবাসতাম, সেই মেয়ে আমার সাথে ব্যস্ততার অজুহাত দেখে অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি মেয়েটাকে কল করে আমার সাথে দেখা করতে বললাম। তারপর মেয়েটাকে আমাকে অবহেলার কারণ জিজ্ঞাসা করলে সে বলল আমার সাথে আর সম্পর্ক রাখতে চায় না। সে এতদিন আমার টাকা, আমার মেধাকে ভালোবেসেছিল, আমাকে কোনোদিন ভালোবেসে নেই। আমার মেধা আর টাকা এখন কিছুই আমার কাছে নেই, তাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি ওই দিন মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেছিলাম। ওই দিন আমার বলার মতো কিছুই ছিল না। আমি ওই দিন চলে আসলাম মেয়েটার সামনে থেকে, কিন্তু মেয়েটার স্মৃতিগুলো আমাকে প্রতিনিয়ত মেয়েটার কথা মনে করিয়ে দিচ্ছে। আমি কোনো উত্তর খুঁজে না পেয়ে নিজেকে শান্তিতে রাখার জন্য নেশা করা শুরু করি। তারপর কিছুদিন আগে আমার কিছু ফ্রেন্ড বলছে পতিতালয় নাকি অনেক শান্তি, তাই আমার এই পতিতালয়ে আসা। ছেলেটার কথা শুনে আমার ছেলেটার উপর খুব মায়া হলো, কিন্তু আমি তো নিরুপায়। ছেলেটাকে কোনোভাবে আমি সাহায্য করতে পারবো না। আচ্ছা, আপনি মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু রেখেছেন। আপনি এই নেশা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ে প্রার্থনা করুন। জানো, তোমাকে কথাগুলো বলতে পেরে নিজের মনে অনেক শান্তি লেগেছে। আচ্ছা, তোমার এই পতিতালয়ে আসার কারণ কি? পতিতালয়ে কেউ নিজের ইচ্ছায় কোনোদিন আসে না, আমি শুনিনি। তোমার জীবন কাহিনী আমাকে বলো, আমি শুনতে চাই। তারপর আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6টা বাজছে, সকাল 6:30। এর মধ্যে কাস্টমারদের চলে যেতে হয়। সকাল হয়ে গেছে। আমার জীবনের কাহিনী না হয় অন্যদিন শুনবে। ঠিক আছে, তবে অন্যদিন না, আমি আজ রাতে আবার আসবো। এরপর ছেলেটা চলে গেল। ছেলেটার কথা শুনে খুব মায়া হলো। আসলে নিষ্ঠুর এই পৃথিবীতে সবাই দুঃখী, কিন্তু এক একজনের দুঃখের কারণটা ভিন্ন। তারপর আমি সারাদিন শুধু ছেলেটার কথা ভাবছিলাম। ছেলেটা হয়তো আসলে দুঃখী। গ্রামে শুনছিলাম শহরের ছেলে মেয়েগুলো নাকি অনেক মডার্ন, 2-3 জনের সাথে প্রেম করে আর নাকি স্বভাব। কিন্তু সবাই কিন্তু এক হয় না। কিছু মানুষ হয়তো ওই ছেলেটার মতো সৎ, আর কিছু মানুষ হয়তো ওই মেয়েটার মতো ধোঁকাবাজ। কিন্তু দিন দিন ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। কাল সারা রাত ছেলেটার সাথে কথা হলো, কিন্তু ছেলেটার নাম জানা হলো না। আজকে জেনে নেব। এবার সারাদিন কেটে গেল, রাত হয়ে গেল। এখন শুধু ছেলেটার অপেক্ষা। ছেলেটা আসলে হয়তো আসতো। আজকে ছেলেটাকে বলবো তার বাবা মার থেকে মাপ চাইতে। রাত ঘনিয়ে আসলো প্রায় 12টা। রাত 11টার পর থেকে পতিতালয়ে কাস্টমার আসা শুরু করে, কিন্তু আমি ছেলেটার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ মর্জিনা আপার ডাক। নীলা, কই রে তুই? এই তো আপা, তোর কালকে রাতে কাস্টমার আবার আসছে। আমি তাকিয়ে দেখলাম ছেলেটা এসেছে। কালকে তুই ওরা কি জাদু করছিলি যে যার জন্য পোড়াটা আবার এসে? জানি না আপা,
আচ্ছা যা, ওনারা লেগে রুমে যা। আমি ছেলেটাকে নিয়ে রুমে চলে আসছি। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তারপর জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো নীলা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি আমার নাম জানলেন কীভাবে? ওই তোমাকে আপাটা তোমার নাম ডাকলো যখন শুনলাম। আচ্ছা, তো আপনার নামটা কি জানতে পারি? আপনার নাম তো জানা হলো না। আমি কাব্য আহমেদ, নীল। আচ্ছা আচ্ছা, চলো কালকের মতো একটু গল্প করি। কি গল্প করবেন? তুমি এই পতিতালয়ে কেমনে আসলে, এই গল্প বলো। ও, আমাকে এই পতিতালয়ে আমার জামাই দিয়ে গেছে। তোমার জামাই মানে? হ্যাঁ, আমার জামাই। বাবা মার চোখের মনি ছিলাম আমি, আপনার মতো। পড়ালেখা ভালো ছিলাম, কিন্তু আমার গ্রামের এক চাচা আমাকে 2বার ধর্ষণ করে এবং আমার পেটে বাচ্চাও আসছিল। বাচ্চাটা নষ্ট করে দেয়। ওই চাচা আমাকে আসাদ নামে এক ছেলের কাছে বিয়ে দেয়। আসাদের সাথে 3 মাস সংসার। তারপর একদিন চাচা আর আসাদ মিলে আমাকে এখানে পাঠায়। আমি কাব্যকে সব কিছু খুলে বলি বিস্তারিত। তুমিও দেখছি আমার থেকে আরও বেশি দুঃখী। আমার কথা বাদ দেন, আপনার দুঃখ কখনো শেষ হবে না। তবে হ্যাঁ, আপনাকে একটা উপদেশ দেব, রাখবেন? হ্যাঁ বলো নীলা। আপনি আপনার বাবা মার কাছে ক্ষমা চান। ওদের কাছে বলেন আপনি ওই মেরে ছেড়ে দিয়েছেন, আর আপনি আপনার পড়ালেখা শেষ করে ওদের পছন্দ মুক্ত মেয়েকে বিয়ে করে ফেলুন। আচ্ছা, আমি মাপ চাইবো, কিন্তু তোমাকে আগে এই নরক থেকে মুক্তি দেব। হঠাৎ ছেলেটার কথা শুনে আমি খুব অবাক হলাম। ছেলেটা আমাকে মুক্তি দিবে নাকি আশাদার চাচার মতো আমাকে অন্য জায়গায় চড়া দামে বিক্রি করে দেবে? আপনি কি আমাকে সত্যি মুক্তি দিবেন নাকি কৌতূহল করছেন? তোমাদের সাথে কৌতূহল করবো কেন, আমি সত্যি বলছি। কিন্তু কিভাবে সেটা আমাকে ভাবতে হবে। আগামীকাল আমি আসলে তোমাকে জানাবো। জানেন, এই জীবনে এত প্রতারণার শিকার হয়েছে যে মানুষকে বিশ্বাস করতে খুব ভয় হয়। আমাকে হয়তো তোমার বিশ্বাস করতে ভয় হচ্ছে, কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করবো না, এই বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো। আচ্ছা ঠিক আছে, সময় বলে দিবে আপনি বিশ্বাসী নাকি প্রতারক। আমাকে বিশ্বাস করতে এখন ভয় আছে তোমার? জীবনে এতটাই প্রতারিত হয়েছে যে বিশ্বাস করতে তো একটু ভয় হবে। আচ্ছা, সকাল হয়ে গেছে, আপনি যেতে পারেন। যাচ্ছি। রাতে কিন্তু আবার আসবো। প্রতিদিন আসলে মর্জিনা আপা হয়তো সন্দেহ করবে। চিন্তা করো না, আমি তোমার মর্জিনা আপার সাথে কথা বলে নেব। আচ্ছা, কাব্য ছেলেটা গিয়ে মর্জিনা আপাকে বলতে লাগলো, এই যে শোনেন, আমার আপনার এই মেয়েকে খুব ভালো লেগেছে, আমি এখন থেকে প্রতিদিন আসবো। প্রতিদিন আসলে তো আরও এক্সট্রা টাকা দিতে হবে মর্জিনা আপা। দিব, কোনো সমস্যা নেই, আমি দিব। কাব্য। তারপর আমি ভাবলাম, ছেলেটা বলেছিল যে টিউশন খরচ দিয়ে তার দিন চলে। আচ্ছা, টিউশন খরচ তো তার খাইতে পড়তে যায়, তাহলে প্রতি রাতে পতিতালয়ে আসা টাকা কোথা থেকে পায়? কেমন যেন একটা সন্দেহ হলো মনের মধ্যে। আচ্ছা, এগুলো নিয়ে পরে ভাবা যাবে, আগে কাব্যকে বিদায় দিই। তারপর কাব্য চলে বেরোচ্ছিল, কিন্তু যাওয়ার সময় আমাকে দিকে তাকে কেমন একটা হাসি দিয়ে গেল। হাসিটা দেখে মনে হচ্ছিল ওর মনে এমন কিছু চলছে যা কিছু জানি না এবং বুঝতে পারছি না। আমি আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর মর্জিনা আবার রুমে এসে, নীলা, জি আপা, শোন, ছেলেটা ভালো করে সময় দিস। ছেলেটা তোকে বেশি পছন্দ হয়ে যায় তাহলে তোকে এখান থেকে কিনে নিয়ে যাবে চড়া দামে। আমাদের এখান থেকে এমনিতে দিন দিন মেয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। তোকে কিনে নিয়ে গেলে একজন কমবে, আর তোরে জায়গাটা আরেকটা জবরদস্ত নতুন মেয়ে আনতে বলবো, আশাদার রহিমকে। আর জানোস, আমাদের বউয়ের নাকি মেয়ে হয়েছে, মর্জিনা আপা। আশাদের বিয়ে হয়েছে? জানোস না তুই? ওর তো বিয়ে হয়েছে প্রায় 5 বছর। আরও খুশির খবর কি জানোস? কি? আশাদ বলছে ওর মেয়ে বড় হলে আমাদের এই পতিতালয়ে পাঠায় দেবে। হ্যাঁ? সে মানুষও এমন হতে পারে যে নিজের মেয়েকে পতিতালয়ে দেওয়ার কথা বলছে? এরা কি আসলেই মানুষ না জানোয়ার? আচ্ছা শোন, তুই গোসল করে নে, আজকে থেকে আরো বেশি করে সেজে থাকবি, পোলাটা একদম হাতের মুঠোয় নিয়ে আসবি। তারপর মর্জিনা আপা চলে গেল। আমি মর্জিনা আপার কথাগুলো শুনে অবাক হলাম। আশাদের আরেকটা বউ আছে? আচ্ছা, মনে পড়ছে, ওই মেয়েটা হয়তো ওর বউ। আমি একদিন তার ঘরে একটা ছবি পাই। ছবিতে মেয়ের সাথে আশাদের ছবি। আমি আশাদকে জিজ্ঞাসা করছিলাম মেয়েটাকে। আশাদ বলেছিল ওর বোন। মানুষটা কত বড় শয়তান, তার বউ থাকা সত্ত্বেও আবার বিয়ে করছে। এই লোক শুধু আমাকে বিয়ে করে নেই, হয়তো আরো অনেক মেয়ের জীবন নষ্ট করছে। লোকটা এতটাই নিষ্ঠুর যে নিজের সদ্য জন্ম নেওয়া মেনে নাকি বড় হলে এখানে পাঠাবে। ছি! এই ছেলেটার প্রতি আমি বিয়ের পর দিন দিন দুর্বল হচ্ছিলাম। আর লোকটা আমাকে একটুও বুঝতে দিল না যে ওর আরও একটা বউ আছে। লোকটা অনেক ভালো নাটক করতে পারে। তারপর আমি গোসল করে বের হয়ে আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে নিজের চুল মুছতেছিলাম, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখলাম কে যেন আমাকে আড়াল থেকে দেখছে। আমি কে বলে চিৎকার করতে হঠাৎ সে সরে গেছে। তারপর আমি তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখি কেউ নেই। আমি ভাবলাম কেউ হয়তো আমাকে দেখছে আমি কি করছি। তারপর দেখতে দেখতে রাত হয়ে গেল। এখন শুধু কাব্যর অপেক্ষায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 11:15। কাল তো কাব্য 12টার পর এসেছিল, আজও হয়তো 12টার পর আসবে। হঠাৎ মর্জিনা আপার ডাক, নীলা আয়, তোর কাস্টমার এসে গেছে।
আপা রুমে পাঠায় দেন। আমি আয়নার দিকে তাকিয়ে ছোট্ট একটা টিপ লাগাচ্ছিলাম, আর কাব্য রুমের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে আমার কাছে আসতে লাগলো। আমি তার থেকে একটু দূরে যাচ্ছিলাম পিছনের দিকে, আর সে আমার দিকে এগোতে লাগছে। হঠাৎ আমি দেওয়ালের সাথে টুক করে লেগে গেলাম, আর কাব্য আমার একদম কাছে এসে বলতে লাগলো, নীলা তোমাকে আজ অপূর্ব লাগছে। কপালে কালো টিপ, ঠোঁটে গোলাপি লিপস্টিক, সত্যি অপূর্ব লাগছে। হয়েছে হয়েছে, আর চলবে। নিষ্ঠুর পৃথিবী গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা প্রথম পর্ব, আর একটা পর্ব ওটা শেষ পর্ব হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।